তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন সম্পূর্ণ নতুন এক বাস্তবতার মুখোমুখি। বিগত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতায় নেই। ফলে এবারের নির্বাচনের মাঠ মূলত দুটি প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে ভাগ হয়ে গেছে। একদিকে রয়েছে বিএনপি, যারা দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার পর এবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে চায়। অন্যদিকে রয়েছে জামায়াত ও এনসিপির নেতৃত্বে গঠিত 11 দলীয় জোট, যারা বিএনপির শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। এই দুই রাজনৈতিক শক্তির মধ্যে এখন চলছে তীব্র প্রতিযোগিতা। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিএনপি একটি নির্বাচনী সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের গুরুত্ব এবং প্রতিপক্ষ দলের প্রচারণার জবাব দেন। বিশেষ করে জামায়াতের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রেক্ষিতে তিনি যুক্তিপূর্ণ ও কড়া বার্তা প্রদান করেন। ময়মনসিংহের এই সমাবেশে তারেক রহমান যখন উপস্থিত হন, তখন দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়। স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। নির্বাচনী প্রচারণায় জামায়াত সম্প্রতি দাবি করছে যে তারা ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতি দূর করবে। তবে তাদের প্রচারণার একটি অংশ নিয়ে বিএনপি আপত্তি তুলেছে। জামায়াতের প্রার্থীরা প্রচারণার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের সময়কার দুর্নীতির সমালোচনা করছেন। তারা সেই সময়ের দুর্নীতির দায় এককভাবে বিএনপির ওপর চাপানোর চেষ্টা করছেন, অথচ সেই সময় জামায়াতও সরকারের অংশ ছিল। জামায়াতের এই ধরনের প্রচারণাকে বিএনপি রাজনৈতিকভাবে সঠিক মনে করছে না। তারেক রহমান তার বক্তব্যে এই বিষয়টি পরিষ্কার করেন। তিনি জামায়াতের নাম উল্লেখ না করলেও তাদের বক্তব্যের অসারতা তুলে ধরেন এবং অতীতের রাজনৈতিক সম্পর্কের বিষয়টি মনে করিয়ে দেন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, যারা আজ বিএনপির সমালোচনা করছে এবং দুর্নীতির অভিযোগ তুলছে, তারা একসময় বিএনপির সঙ্গেই সরকারে ছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট সরকার যখন দেশ পরিচালনা করেছে, তখন জামায়াতের দুজন জ্যেষ্ঠ নেতা পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারেক রহমান প্রশ্ন তোলেন, যদি সেই সরকার এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে, তবে জামায়াতের মন্ত্রীরা কেন তখন পদত্যাগ করেননি? তারা কেন সরকারের মেয়াদের শেষ দিন পর্যন্ত মন্ত্রী হিসেবে সুযোগ সুবিধা ভোগ করেছেন? তিনি যুক্তি দেখান যে একটি সরকারে থাকার অর্থ হল সেই সরকারের ভালো ও মন্দ উভয় কাজের দায়ভার গ্রহণ করা। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে এখন সেই সরকারেরই সমালোচনা করাকে তিনি রাজনৈতিক সততার অভাব বলে উল্লেখ করেন। তার মতে, মন্ত্রীরা যদি মনে করতেন সরকার ভুল পথে চলছে, তবে তাদের প্রতিবাদ করার বা সরে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু তারা তা করেননি। এর অর্থ হল তৎকালীন সরকার দেশের স্বার্থেই কাজ করছিল এবং বেগম খালেদা জিয়া দুর্নীতি দমনে কঠোর ছিলেন বলেই তারা তখন সরকারের সঙ্গে ছিলেন। এখন নির্বাচনের স্বার্থে বিএনপিকে দোষারোপ করা মূলত সুবিধাবাদী আচরণের শামিল। তারেক রহমান আরও উল্লেখ করেন যে বাংলাদেশ মূলত দুর্নীতিতে নিমজ্জিত হয়েছিল পরবর্তী সময়ের সরকারের আমলে। আন্তর্জাতিক বিভিন্ন পরিসংখ্যান ও সূচক বিশ্লেষণ করলে দেখা যায়, 2001 সালে বিএনপি যখন দায়িত্ব নেয়, তখন দেশের অবস্থা নাজুক ছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে টেনে তোলার জন্য বিএনপি সরকার কাজ করেছে। সেই উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ায় জামায়াতও অংশীদার ছিল। এখন ভোটের লোভে পড়ে পুরনো মিত্রকে আক্রমণ করা এবং বিগত স্বৈরাচারী সরকারের বয়ান ব্যবহার করা কোনো সুস্থ রাজনীতির পরিচয় হতে পারে না। তিনি পরিষ্কার করে বলেন, রাজনীতিতে কৃতজ্ঞতা বোধ থাকা জরুরি। অতীতে যারা জোটবদ্ধ হয়ে আন্দোলন ও নির্বাচন করেছে, আজ প্রতিপক্ষ হলেও তাদের উচিত শক্ত কথা বলা। ইতিহাস বিকৃত করে সাময়িক ফায়দা হাসিল করা যেতে পারে, কিন্তু তা দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতা নষ্ট করে। তারেক রহমান এই বক্তব্য থেকে বোঝা যায়, বিএনপি তাদের বিরুদ্ধে করা অপপ্রচারের জবাব দিতে প্রস্তুত এবং তারা চায় জনগণ যেন সঠিক ইতিহাস জেনে সিদ্ধান্ত নেয়। জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ছাত্র জনতার এই আত্মত্যাগ ও রক্তদান বৃথা যেতে দেওয়া হবে না। স্বৈরাচারী সরকার বিদায় নিলেও
তাদের অনুসারীরা এখনও বিভিন্নভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তিনি সতর্ক করে দেন যে পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে। জামায়াত এনসিপি জোটের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতার লোভে অন্ধ হয়ে বিএনপিকে আক্রমণ করা হলে তার জবাব রাজনৈতিকভাবেই দেওয়া হবে। ময়মনসিংহের ২৪টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের তিনি মঞ্চে পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, ধানের শীষ প্রতীক হল উন্নয়নের ও আস্থার প্রতীক। প্রার্থীদের জনগণের সামনে তুলে ধরে তিনি তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আগামী দিনে দেশ পরিচালনার জন্য বিএনপি যোগ্য ও দক্ষ নেতৃত্ব প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তার বক্তব্যে কেবল প্রতিপক্ষের সমালোচনাই ছিল না, বরং দলের নেতাকর্মীদের জন্য সুনির্দিষ্ট দিক নির্দেশনাও ছিল। তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সকাল থেকেই সবাইকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। তিনি নেতাকর্মীদের জন্য একটি সুশৃঙ্খল রুটিন ঠিক করে দেন। তিনি বলেন, ভোটের দিন শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে দেশের মঙ্গলের জন্য দোয়া করতে হবে। এরপর ফজরের নামাজ জামাতে পড়ে সোজা ভোট কেন্দ্রে যেতে হবে। সেখানে লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শুধু ভোট দিলেই হবে না, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। প্রতিটি ভোটের হিসাব নিশ্চিত করে তবেই কেন্দ্র ত্যাগ করতে হবে। তার এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল ভোট চুরি বা কোনো ধরনের অনিয়ম রোধ করা। তিনি জানেন, আওয়ামী লীগ মাঠে না থাকলেও অন্য কোনো পক্ষ যাতে ভোটের ফলাফল প্রভাবিত করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকা জরুরি। এই নির্দেশনা প্রমাণ করে যে বিএনপি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে এবং মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগাতে চাইছে। সমাবেশে তারেক রহমান কেবল রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলের জনপ্রিয় খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ঘোষণা করেন। তিনি ময়মনসিংহের জনগণকে প্রতিশ্রুতি দেন যে নির্বাচনে জয়ী হলে তিনি আবারও এখানে আসবেন, তবে তখন কোনো সংবর্ধনা বা উৎসবের জন্য নয়, কাজের জন্য আসবেন। তিনি বলেন, নির্বাচনের পর আমি আপনাদের সঙ্গে খাল খনন কর্মসূচিতে অংশ নিতে আসব। আপনারা সবাই কোদাল নিয়ে আসবেন, আমিও আপনাদের সঙ্গে মাটি কাটব। এই ঘোষণাটি গ্রামের সাধারণ মানুষ ও কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এটি কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়নে বিএনপির প্রতিশ্রুতির একটি অংশ। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বিএনপি কেবল ক্ষমতায় বসতে চায় না, বরং তারা সরাসরি জনগণের সঙ্গে মিশে দেশের উন্নয়নে কাজ করতে চায়। জিয়াউর রহমান যেভাবে সাধারণ মানুষের কাতারে নেমে কাজ করতেন, তারেক রহমানও সেই ধারা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমানের এই দীর্ঘ বক্তব্য থেকে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার একটি স্পষ্ট চিত্র ফুটে উঠেছে। তিনি জামায়াতের প্রচারণার কৌশলকে ভুল প্রমাণ করার জন্য যুক্তি ও তথ্যের আশ্রয় নিয়েছেন। তার মতে, জোট সরকারের দায়ভার জামায়াতকেও নিতে হবে। এখন বিএনপিকে আক্রমণ করে তারা মূলত নিজেদের অতীতকেই প্রশ্নবিদ্ধ করছে। তিনি বেগম খালেদা জিয়ার শাসনামলের ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন এবং নিজেকে তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে উপস্থাপন করেছেন। সাধারণ ভোটারদের প্রতি তার আহ্বান ছিল, তারা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধানের শীষে ভোট দেন। তিনি মনে করেন, গণতন্ত্র প্রতিরক্ষা ও দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বিএনপির ক্ষমতায় আসা প্রয়োজন। তার বক্তব্যে আত্মবিশ্বাস ও দৃঢ়তা ছিল স্পষ্ট, যা উপস্থিত জনতাকে উজ্জীবিত করেছে। এই সমাবেশের মাধ্যমে তারেক রহমান ময়মনসিংহের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছেন যে বিএনপি ক্ষমতায় গেলে দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে জোর দেবে। খাল খনন কর্মসূচির ঘোষণা সেই লক্ষ্যেরই প্রতিফলন। এছাড়াও তিনি নেতাকর্মীদের যে শৃঙ্খলার শিক্ষা দিয়েছেন তা নির্বাচনের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহাজ্জুদ ও ফজরের নামাজ কথা বলে তিনি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাজনৈতিক দায়িত্ববোধের সংযোগ ঘটিয়েছেন। এটি কর্মীদের মানসিকভাবে শক্তিশালী করবে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। তিনি বুঝাতে চেয়েছেন, ভোট দেওয়া ও রক্ষা করা একটি পবিত্র দায়িত্ব, যা অবহেলা করা যাবে না। নির্বাচনের আগ মুহূর্তে এমন কঠোর ও সুনির্দিষ্ট নির্দেশনা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করবে। তারেক রহমানের এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জামায়াত এতদিন দুর্নীতি বিরোধী যে প্রচারণা চালিয়ে আসছিল, তারেক রহমানের যুক্তির পর তা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে।
কারণ 4 দলীয় জোট সরকারের দায়ভার জামায়াতকেও নিতে হবে। এই সত্যটি জনগণ নতুন করে ভাবতে শুরু করবে। বিএনপি যে তাদের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ফসল ঘরে তুলতে বদ্ধপরিকর তা এই সমাবেশের মাধ্যমে স্পষ্ট হয়েছে। ময়মনসিংহের এই জনসভা প্রমাণ করে যে বিএনপি মানসিকভাবে এবং সাংগঠনিকভাবে নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তারা কোনো ছাড় দিতে রাজি নয় এবং প্রতিপক্ষের যে কোনো কৌশল মোকাবিলায় তাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।